পারমাণবিক ইস্যুতে ৬ বছর পর ইরান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠক। ওমানের মধ্যস্থতায় চলমান নিষেধাজ্ঞার ওপর ইতিবাচক আলোচনা, সমঝোতায় পৌঁছাতে আগ্রহী দুপক্ষই। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। সহিংসতায় নিহত ৩, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ আদালতের। এবং মার্কিন শুল্কের আওতায় পড়ছে না কম্পিউটার ও স্মার্টফোন, প্রযোজ্য হবে না চীনের ইলেকট্রনিক পণ্যেও, জানালেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধে চড়া স্বর্ণের দাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দেশে দেশে ব্যাপক বিক্ষোভের মধ্যেই গাজা সিটির একমাত্র চালু থাকা হাসপাতালটিও ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় রোববার ভোরে আল আহলি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। উপত্যকার নুসাইরাত ও খান ইউনিসের শরণার্থী শিবির থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন নিহত হন। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে এই যুদ্ধে ৩৫টি হাসপাতাল লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। আহত ও রোগীরা হাসপাতালের বাইরের রাস্তায় খোলা আকাশের নিচে কাতরাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস ও আশেপাশের এলাকায় নতুন করে হামলার প্রস্তুতির অংশ হিসেবে ২০টির বেশি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৩ সপ্তাহে ৪ লাখের বেশি মানুষকে ঘর ছাড়তে হয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে ইসরায়েল যে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্চের পর থেকে আরোপিত অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। চলমান পরিস্থিতির মধ্যেই মিশরের কায়রোতে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে হামাস। মিশরের আমন্ত্রণে মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করছে গোষ্ঠীটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে খবর প্রচার করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রতিবাদ সমাবেশে জনসমুদ্র থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে দেয়া স্লোগানের কথা উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমেও। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমর্থন আছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি পালন করে বাংলাদেশ। এদিন জনসমুদ্রে পরিণত হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ব্যাপক এ প্রতিবাদ কর্মসূচির খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ১ লাখ মানুষ সমবেত হন বলে দাবি করা হয়। আয়োজনে অংশ নেয়াদের অনেককেই নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে জুতা পেটা করতে দেখা যায় বলে উল্লেখ করে গণমাধ্যমটি। প্রভাবশালী সংবাদ সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমও ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে খবর প্রচার করেছে। এপির বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় ১ লাখ মানুষ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছেন ১ লাখ মানুষ। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে ঢাকার সমাবেশে অংশ নেন ১০ লাখের বেশি মানুষ। এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরব নিউজে বলা হয়, সমাবেশে আসা অনেকেই ইসরায়েলি পণ্য বয়কটের অঙ্গীকার করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন। গাজায় নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। শনিবার টাইমস স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ফ্রি মাহমুদ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন অনেকেই। তাকে গ্রেফতারের ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে অভিযোগ বিক্ষোভকারীদের। সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন মাহমুদ খলিল। প্রথমে ভিসা বাতিলের কথা বললেও পরে তার গ্রিন কার্ডও
বাতিল করা হয়। গ্রেফতারের পর নিউ ইয়র্ক থেকে লুইজিয়ানার ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয় খলিলকে। ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে বার্তা বিনিময়ের মাধ্যমে শেষ হয় বৈঠক। পরমাণু ইস্যুতে সম্ভাব্য চুক্তি হওয়ার জন্য এই বৈঠককে মূল চাবিকাঠি হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। প্রথম দফার আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় বৈঠক বসবে বলে নিশ্চিত করেছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে ইরানের সঙ্গে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। ইরান পরমাণু চুক্তি না মানলে বোমা হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প হুঁশিয়ারি দিতে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি বলেন, প্রেসিডেন্ট যদি ক্ষমতা দেখাতে আসেন তাহলে এর ফল ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকেই। পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষ আলোচনা হয়েছে। মাস্কাটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলাদা কক্ষে অবস্থান করেন। ওমানের মধ্যস্থতায় প্রায় 2.5 ঘন্টার এই আলোচনায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা বার্তা আদান প্রদান হয়। আলোচনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আরাকচি জানান, প্রথম পর্বের আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে। আগামী 19 এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে স্থান ও বিষয়ভিত্তিক কাঠামো এখনও চূড়ান্ত হয়নি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আলোচনা শেষ পর্যায়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদের উপস্থিতিতে আরাকচি ও উইটকফ কয়েক মিনিট কথা বলেন। আমরা যখন সেখান থেকে বের হচ্ছিলাম তখন দুই প্রতিনিধি দলের দেখা হয়ে যায় এবং আমরা কয়েক মিনিট কথা বলি। এটা একটি স্বাভাবিক বিষয়। মার্কিন কূটনীতিকদের সঙ্গে আমাদের প্রতিটি যোগাযোগেই আমরা সব সময় কূটনৈতিক সৌজন্য বজায় রেখেছি। এদিকে স্টিভ উইটকফের এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে জানানো হয়, সমাধানযোগ্য বিষয়গুলো অত্যন্ত জটিল হলেও এই আলোচনা পারস্পরিক সমঝোতার পথে একটি বড় পদক্ষেপ। উইটকফ আরাকচিকে জানান, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রথম পর্বের আলোচনা শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে হয়েছে। তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্যে এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা হবে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চলের জনজীবন। রাস্তায় পুরো বরফের স্তর জমায় ব্যাহত যোগাযোগ। তীব্র বাতাসের কারণে বাতিল প্রায় 700 ফ্লাইট। বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা। সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত 3 জন। জ্বলছে ঘরবাড়ি, লুট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে মমতা প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টও। কলকাতা থেকে সুব্রত আচার্য রিপোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণের মুর্শিদাবাদ জেলার সুতি শামশেরগঞ্জ এলাকার চলমান সহিংসতা থামছেই না। সংঘাত রুখতে প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেওয়া হলেও শনিবারও বহু এলাকায় থেমে থেমে বোমা হামলা, গুলির শব্দ শোনা যায়। ইন্টারনেট বন্ধ থাকায় এলাকাটি কার্যত নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন রয়েছে 3 দিন ধরে। জারি রয়েছে 144 ধারাও। ভারতীয় গণমাধ্যমের দাবি, এখনো পর্যন্ত সহিংসতায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও। শনিবার দুপুর পর্যন্ত প্রায় 300 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সহিংসতা মুর্শিদাবাদ জেলার সঙ্গে বেশ কিছু জেলাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের প্রেক্ষিতে শনিবার কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। সংশোধিত ওয়াকফ আইনটি পশ্চিমবঙ্গে কার্যকর হবে না বলেও ঘোষণা দেন তিনি। তাই এর প্রতিবাদে রাজ্যে এমন সহিংসতাকে তার প্রশাসন কড়া হাতে দমন করবে বলেও জানানো হয়।
চলতি মাসের 8 তারিখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মধ্য দিয়ে ভারতে সংশোধিত ওয়াকফ আইন প্রতিষ্ঠা পায়। সেদিন থেকেই পশ্চিমবঙ্গ সহ দেশটির বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিমরা আইনের বিরোধিতায় পথে নেমেছেন। শুধু তাই নয়, এরই মধ্যে 1 ডজনেরও বেশি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। 16 এপ্রিল মামলাগুলোর শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মোবাইল কম্পিউটারের মতো অনেক ইলেকট্রনিক পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক প্রযোজ্য হবে না। চীনা পণ্যে যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে তাও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে ধার্য করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। এদিকে সিএনএন বলছে শুল্ক স্থগিতের 90 দিনে 90টি বাণিজ্য চুক্তি করতে চায় ট্রাম্প প্রশাসন। যত দিন গড়াচ্ছে ততই একে অপরের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ চীনের আমদানি পণ্যে 145% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নতুন শুল্ক কার্যকর হবে না স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টর, সোলার সেল কিংবা মেমোরি কার্ডের মতো ইলেকট্রনিক পণ্যে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অধিকাংশ দেশের জন্য ইলেকট্রনিক পণ্য শুল্কমুক্ত থাকবে। ফলে চীনে তৈরি আইফোন কিংবা স্যামসাং এর ফোনের দাম বাড়বে না, যা প্রযুক্তি বাজারের জন্য বড় স্বস্তির খবর বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের সব দেশের ওপর শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই 90 দিনে 90টি চুক্তি করতে চায় ট্রাম্প প্রশাসন। বাণিজ্য চুক্তির এই আলোচনায় ট্রাম্পই প্রধান আলোচক হবেন বলে জানিয়েছে তার বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সমালোচকরা বলছেন এত অল্প সময়ে এতগুলো চুক্তি বাস্তবায়ন প্রায় অসম্ভব। অতীতের অভিজ্ঞতা বলছে ট্রাম্পের প্রথম মেয়াদে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি ছোট চুক্তিতে সময় লেগেছিল 8 মাস, আর কানাডা মেক্সিকোর সঙ্গে চুক্তি করতে সময় লেগেছিল 2 বছরেরও বেশি। এদিকে সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের অনেক পুরানো মিত্র দেশ এখন ট্রাম্প প্রশাসনের আচরণে ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে বলেন, চীনকে মোকাবেলায় জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত এমনকি ভিয়েতনামের সঙ্গেও শিগগিরই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও বলা হয়, দিনের পর দিন অপমান আর একের পর এক শুল্ক আরোপের পর তার অনুরোধে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আগ্রহ হারাচ্ছে অনেক দেশ। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ। রাশিয়ার ওপর দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনকে আরও 2100 কোটি ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের মিত্র দেশগুলো। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার আন্তালিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিহা সাফ জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদের সম্ভাবনা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তার এই বক্তব্যের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ দাবি করেন, যুদ্ধের মূলেই ছিল ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা, আর এই ভুলটা সবচেয়ে আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরেছেন বলে প্রশংসা করেন লেভরভ। এদিকে ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর পুরনো নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে। জাতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ট্রাম্প মস্কোকে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি তারা পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত না হয় তবে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে। অন্যদিকে ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে কিয়েভের প্রতিরক্ষা খাতে 2100 কোটি ইউরো সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় দেশগুলো। ব্রিটিশ ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রীরা জানান, ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। মালিহা সৌরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানিতে নাগরিকত্ব আইনে কড়াকড়ি, 3 বছরে পাসপোর্ট পাওয়ার বিধান বাতিল, জোট সরকারের রূপরেখায় সিদ্ধান্ত, প্রবাসী বাংলাদেশিদের অসন্তোষ। ট্রাম্প বিরোধী বিক্ষোভে ফুঁসছেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রযুক্তি কর্মীরা। তাদের দাবি, ইলন মাস্ক, জাকারবার্গের মতো নির্বাহী পরিচালকরা ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় বিশাল অঙ্কের অর্থ চলে যাচ্ছে ধনীদের হাতে। এতে সৃষ্টি হচ্ছে আয় বৈষম্য। সরকার বিরোধী আন্দোলনে জনসমুদ্রে পরিণত হয়েছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে রাস্তায় নামেন শত শত মানুষ।
আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। স্থানীয় সময় শনিবার রাজধানী বেলগ্রেডের সমাবেশে যোগ দিয়ে সংবিধান ও আইনের পূর্ণ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করার দাবি জানান প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। বলেন, সার্বিয়ার নাগরিকদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তার এই বক্তব্যের পরপর ক্ষোভে ফুঁসে ওঠে বিক্ষোভকারীরা। ছাত্ররা অসম্ভব কিছু চাচ্ছে না, দেশ ঠিকভাবে চলুক, প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকুক, দুর্নীতি না থাকুক, এটাই তাদের চাওয়া। এর আগে গত বছর নভেম্বরে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এর জেরে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে তা দুর্নীতি বিরোধী বিক্ষোভের রূপ নিয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ে। তোপের মুখে পড়ে চলতি বছর জানুয়ারিতে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী। একই দিন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের পক্ষে রাজপথে নামেন তার সমর্থকরা। এ সময় ইউনের অভিশংসন প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করেন তারা। আমি ভাবতাম এ দেশই আমাদের সবকিছু, গোটা জীবনটা এখানেই কাটিয়ে দেব, কিন্তু এখন বুঝতে পারছি বিষয়টি মোটেও তা নয়। বারবার ভাবছিলাম এই দেশ কি এই পথেই চলতে থাকবে। এককালে রাজনীতি এড়িয়ে চলা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালির প্রযুক্তি কর্মীরাও নেমেছেন আন্দোলনে। শিল্পপতিদের মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ক্ষোভে ফুঁসছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, ইলন মাস্ক, জাকারবার্গের মতো নির্বাহী পরিচালকরা ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে মার্কিন নাগরিকদের ক্ষতি করছেন। এতে ধনীদের কাছে বিশাল অঙ্কের অর্থ চলে যাওয়ায় বাড়ছে আয় বৈষম্য। মৌসুমী সাথী, সময় সংবাদ। মাত্র 3 বছরে জার্মান নাগরিকত্ব ও দেশটির পাসপোর্ট পাওয়ার বিধান বাতিল করেছে নতুন জোট সরকার। নির্বাচনে দেশটির রক্ষণশীল রাজনৈতিক দল সিডিইউ, সিএসইউ এবং প্রগতিশীল দল এসপিডি এর জোট সরকারের রূপরেখায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। 3 বছরের নাগরিকত্ব পাওয়ার আইনটি বাতিল করায় রাজনৈতিক দলগুলো খুশি হলেও অখুশি প্রবাসী বাংলাদেশিরা। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রতিশ্রুতি ছিল দেশটির অভিবাসন আইনে কড়াকড়ি আরোপ। এরই ধারাবাহিকতায় মাত্র 3 বছরে নাগরিকত্ব দেওয়ার সাবেক চ্যান্সেলর শলসের নেতৃত্বে 3 দলের জোট সরকারের করা আইনটি বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং বায়ার্ন অঙ্গরাজ্যে তাদের শরিক ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন ও নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি। নতুন জোট সরকারের প্রস্তাবিত রূপরেখায় প্রচলিত অভিবাসন আইন সংস্কারের অংশ হিসেবে দেশটিতে বসবাসরত বিদেশিরা বৈধভাবে বসবাসের পাশাপাশি কাজকর্ম, নিয়মিত কর প্রদান সহ দেশটির সমাজে একীভূত হওয়া এবং জার্মান ভাষার লেভেল C1 থাকলেও এখন আর 3 বছরে জার্মানির পাসপোর্ট বা নাগরিকত্ব পাবে না। অভিবাসন বান্ধব দেশটিতে রক্ষণশীল জোট সরকারের এমন প্রস্তাবে নাখোশ প্রবাসী বাংলাদেশিরা। বিদেশিদের জন্য পাসপোর্ট দেওয়ার যে আইনটি বাতিল করেছে এটি অতি হতাশার এবং প্রবাসীরা এর থেকে অনেকেই বঞ্চিত হবে। অনেকদিন আছে তাদের জন্য এটা অনেক কষ্টের ব্যাপারটা। এখন আশা করি সরকার নতুন সরকার এগুলি বিবেচনায় নেবেন যাতে আমরা আবার তাড়াতাড়ি পাসপোর্ট পাইতে পারি। গেল 23 ফেব্রুয়ারি নির্বাচনের আগে অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ ও সিএসইউর মার্কুস সোয়েডার সহ দেশটির রক্ষণশীল দলগুলো। জোটের রূপরেখায় 3 বছরের মধ্যে জার্মানির নাগরিকত্ব আইনটি সংস্কার প্রসঙ্গে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জানায় সাবেক চ্যান্সেলর ওলাফ শলসের নেতৃত্বে তার জোটের সরকারের এটি ছিল ভুল অভিবাসন নীতি। একজন বিদেশি নাগরিক সম্পর্কে বিস্তারিত জানতে ও তার সমস্ত তথ্য যাচাই বাছাই করতে 3 বছর যথেষ্ট সময় নয়। 3 বছরে পাসপোর্ট পাওয়ার আইনটি সংস্কার করা হলেও প্রচলিত নিয়মে 5 বছর পর নাগরিকত্বের আবেদন করতে পারেন বৈধ যে কোনো অভিবাসী। একই সাথে দ্বৈত নাগরিকত্বের বিধানটিও আপাতত বহাল রাখার কথা জানান জোটের নেতারা। এদিকে জার্মানিতে নানা অপরাধে অভিযুক্ত, অবৈধ ও অনিয়মিত এবং রাজনৈতিক আশ্রয় পেতে ব্যর্থ আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়া সহ অন্যান্য দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন সিডিইউর শীর্ষ নেতা থরস্টেন ফ্রাই। জার্মানিতে জোট সরকার গঠনে সিডিইউ এসপিডি এক হওয়ার পর বিদেশিদের মাত্র 3 বছরেই নাগরিকত্ব দেওয়ার বিধান বাতিলকে স্বাগত জানিয়েছে এদেশের রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এখন থেকে অবৈধ ও অনিয়মিত অভিবাসীদের নিয়মিত ধরপাকড়ের পাশাপাশি তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে জার্মান অভিবাসন ও শরণার্থী অধিদপ্তর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
শক্তিশালী তুষারঝড় ও তীব্র বাতাসে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া সহ কয়েকটি প্রদেশে ব্যাপক তুষারঝড় হয়েছে। প্রবল ঝোড়ো হাওয়ায় উত্তর দক্ষিণাঞ্চলের প্রায় 700 অঞ্চল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। ভয়াবহ ঠান্ডার কবলে চীনের বিভিন্ন অঞ্চল। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া ও তুষারঝড় দেখা দিয়েছে। বিপর্যস্ত জনজীবন। শনিবার বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটারে পৌঁছে যায়। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। এছাড়া বালুঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিনজিয়াং, ইনার মঙ্গোলিয়া, নিংশিয়া, গানসু, শানসি, হেবেই সহ বেশ কয়েকটি প্রদেশ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। ব্যাহত হয়েছে যান চলাচলও। তুষারঝড় আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। বৈরী আবহাওয়ার কারণে কৃষি ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রভাব। তুষারঝড় ও ঠান্ডা কৃষি উৎপাদনে প্রভাব ফেলছে। বিশেষ করে সবজি উৎপাদন ও পশু খামার রক্ষায় গ্রিনহাউস ও শেডগুলোর সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে বসন্তের এই ঠান্ডা হাওয়া যেমন হঠাৎ আসে, তেমন দ্রুত বিদায়ও নেয়। এর আগে শনিবার চীনের আবহাওয়া দফতর 5টি সতর্কবার্তা জারি করে। তারা জানায় অঞ্চল জুড়ে বালুঝড়, প্রবল বৃষ্টি, তুষারঝড় ও তীব্র বজ্রঝড় দেখা দেবে। শনিবার সেই সতর্কতা আরও বাড়িয়ে কমলা সতর্কতা জারি করা হয় তীব্র বাতাস ও তুষারঝড়ের কারণে। আবহাওয়া পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। কাকুলি আখতার, সময় সংবাদ। নাইজেরিয়ার বর্ন প্রদেশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। শনিবার মালদুগুরি ডাবুয়া সড়কে চলন্ত বাসে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনায় কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও নিরাপত্তা বাহিনীর ধারণা জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন খুব শিগগিরই বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $3,500 ও দেশের বাজারে প্রতি ভরির দাম 2 লাখ টাকা ছাড়াতে পারে। ট্রাম্পের শুল্কারোপের জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধই এর অন্যতম কারণ বলে তাদের মত। বার্তা সংস্থা রয়টার্স বলছে বিশ্ববাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 2% বেড়ে হয়েছে প্রায় $3,236, আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আউন্স প্রতি 2.1% বেড়ে বেচাকেনা হচ্ছে $3,244। এর প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড। রোববার থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 4,187 টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ 1,63,214 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 21 ক্যারেটের 1,55,796 টাকায়, 18 ক্যারেটের 1,33,541 টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,10,271 টাকায় বিক্রি হচ্ছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূরাজনৈতিক অস্থিতিশীলতা ও ডলারের দর পতনে স্বর্ণের দাম চড়া। বিশেষজ্ঞদের মত, পরিস্থিতি অব্যাহত থাকলে দ্রুতই প্রতি আউন্স স্বর্ণের দাম $3,500 হতে পারে। বাংলাদেশের বাজারে যা ছাড়িয়ে যেতে পারে 2 লাখ টাকা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষকে নিয়ে মিলনের সাক্ষী হলো দক্ষিণ কোরিয়া। ইউনিফিকেশন চার্চের আয়োজনে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 5,000 যুগল। কেউ কখনো দেখেননি একে অপরকে, কেউ আবার দীর্ঘ অপেক্ষার পর নতুন জীবনের শুরু করেছেন আজ। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এই রঙিন মিলন মেলা। দক্ষিণ কোরিয়ার গ্যাপিয়ং শহরে সাজ সাজ রব। স্টেডিয়ামের মতো বিশাল মাঠ জুড়ে দাঁড়িয়ে হাজারো যুগল। সবার চোখে স্বপ্নের ছোঁয়া। কেউ পরেছেন ঐতিহ্যবাহী পোশাক, কেউ বা আধুনিক সাজে। হাজারো মানুষের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 5,000 যুগল। বিশাল এই গণবিয়ের নেতৃত্ব দেন চার্চের প্রতিষ্ঠাতা সান মিয়ং মুনের স্ত্রী হান হাক জা। আমি খুবই খুশি যে তাকে বিয়ে করতে পারছি। আমার মনে হয় সারা জীবন এই আশীর্বাদ পাওয়ার জন্যই কাজ করে গেছি। এটা স্বপ্ন পূরণের মতো লাগছে। বন্ধুরাও আমার সঙ্গে আছে। সব মিলিয়ে এটা আমার জীবনের বড় একটা মুহূর্ত।
বিয়ের সাজে একে একে অনুষ্ঠানস্থলে আসেন নবদম্পতিরা। কারো প্রথম দেখা বিয়ের দিনই, কেউ আবার মাস বা বছরখানেক ধরে পরিচিত। তবে সবাই বলছেন এই বিয়ে শুধু দুটি মানুষের নয়, এটা বৃহত্তর একটি বিশ্বাসের অংশ। অনুষ্ঠানটি খুবই রিল্যাক্সিং ছিল, কিন্তু এখন এই মুহূর্তটা খুবই রোমাঞ্চকর। হ্যাঁ, তবে একটু ভয় লাগছে, কারণ এটা তো নতুন একটা যাত্রা। আমি খুব উত্তেজিত, আবার একটু নার্ভাসও। ভবিষ্যতে কি অপেক্ষা করছে জানি না। 1954 সালে আত্মঘোষিত মেসোয়া বা নতুন যুগের ধর্মীয় নেতা সান মিয়ং মুন ইউনিফিকেশন চার্চ প্রতিষ্ঠা করেন। তখন মাত্র 15 বছর বয়সে দাবি করেছিলেন তিনি যীশু খ্রিস্টের আহ্বান পেয়েছেন এবং তার মতে পৃথিবীতে প্রকৃত শান্তি ও ঐক্য আনতে হলে পরিবারকে শুদ্ধ করতে হবে। আর এজন্য দরকার এমন বিয়ে যেখানে স্বামী স্ত্রী ঈশ্বরের আশীর্বাদে যুক্ত হবেন। সেই থেকেই বিশ্বজুড়ে অনুসারীদের নিয়ে নিয়মিত গণবিয়ের আয়োজন করে আসছে ইউনিফিকেশন চার্চ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কানাডার টরন্টোতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বার্ষিক পিলো ফাইট বা বালিশ যুদ্ধের খেলা। ব্যতিক্রমে এই আয়োজনে অংশ নেন শতাধিক মানুষ। আয়োজকদের মতে 1 ঘন্টার জন্য সব ভেদাভেদ ভুলে নিখাদ আনন্দে মেতে ওঠেন সবাই, ফিরে যান শৈশবে। চারপাশে ভেসে বেড়াচ্ছে উড়ন্ত বালিশ। বেলা গড়াতে জমে ওঠে জনসমাগম। হাতে শুধু বালিশ নয়, ছিল শৈশবের স্মৃতি, মুখে ছিল নিখাদ আনন্দ। করোনা পরবর্তী বিষণ্ণতাকে পেছনে ফেলে আনন্দে মাতো বার্তাই যেন ছড়িয়ে দিল টরন্টোর এই পিলো ফাইট খেলা। শুধু কানাডীয় নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে যাওয়া মানুষ অংশ নিয়েছেন এই উৎসবে। আয়োজকদের কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে শুরু হয় বালিশ যুদ্ধ, যেখানে কেউ বন্ধু, কেউ অচেনা। সবাই মিলে একে অপরকে বালিশ দিয়ে আক্রমণ করছেন নিছক মজার ছলে। আমরা চাই মানুষ 1 ঘন্টার জন্য সব ভেদাভেদ ভুলে শুধু মজা করুক। এখানে সবাই অচেনা, তবু একসাথে আনন্দ করতে পারা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। শৈশবের স্মৃতি ফিরে পেতেই এখানে এসেছি। দেশে ফিরে যাওয়ার আগে এমন কিছু মজার অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই যেন মেতে ওঠে একরাশ দুরন্তপনায়। করোনা মহামারীর আগে শেষবার হওয়া এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন তাদের মতে এটি কেবল বিনোদনের উৎস নয়, বরং কমিউনিটির মিলন মেলাও। এই পিলো ফাইটে জয় পরাজয় নেই, আছে শুধু হাসি আর একসাথে আনন্দ করার জীবন্ত মুহূর্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পারমাণবিক ইস্যুতে 6 বছর পর ইরান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠক। ওমানের মধ্যস্থতায় চলমান নিষেধাজ্ঞার ওপর ইতিবাচক আলোচনা, সমঝোতায় পৌঁছাতে আগ্রহী দুপক্ষই। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।